গাছপালা এবং চাষের জন্য উপযুক্ত জমি খুঁজে পায়। আর এই প্রাচীন মিশরীয়দের কাছে এই জায়গাটা ছিল স্বর্গের মতো। আমরা ছোটবেলায় বইতে পড়েছি মিশরকে বলা হয় নদের দান, কিন্তু কেন মিশরকে নীল নদের দান বলা হয় জানেন? আশা করি বুঝতে পারছেন। এই যে প্রায় 7,000 কিলোমিটার লম্বা নীল নদ, এটা শুধুমাত্র মিশর নয়, গোটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী। আর আগে প্রায় প্রতি বছরই নীল নদে বন্যা হতো। বন্যার জলে নদীর দুপাশ ডুবে থাকতো, আর জল যখন নেমে যেত সেই জমিতে জমা হতো মোটা পলির আস্তরণ। আর এই উর্বর পলি মাটিতেই হতো চাষাবাদ। আর বলতে পারেন এই উর্বর জমির কারণেই নীল নদের ধারে গড়ে উঠেছিল ইজিপশিয়ান সিভিলাইজেশন বা মিশরীয় সভ্যতা। আর ঠিক এই সেম কারণের জন্যই প্রাচীন মিশরের মেমফিস, থিবস, আলেকজান্দ্রিয়ার মতো বড় বড় শহরগুলো এই নদীর পাড়েই তৈরি হয়েছিল। এমনকি আপনি স্যাটেলাইট ম্যাপেও দেখতে পাবেন শুধুমাত্র নীল নদের আশেপাশে সবুজের আভা রয়েছে। এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দেয়, প্রাচীন মিশরীয়রা এই নীল নদের কালো মাটির জন্য এই দেশটির নাম রেখেছিল কেমেত। কারণ মরুভূমির বালি ছিল লাল রঙের, সেখানে তাদের কাছে এই কালো মাটি ছিল ঈশ্বরের আশীর্বাদ। এমনকি প্রাচীন মিশরের অনেক দেবদেবীর কাহিনী, তাদের প্রাচীন কালচার, অনেক কিছুই এই নীল নদের উপরই ডিপেন্ডেন্ট ছিল। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে মিশর এবং ইজিপ্ট এই দুটো নাম কিভাবে এলো? চলুন এবার সেই কাহিনী বলছি। আমরা এই যে বাঙালিরা এই দেশটাকে মিশর বলি, এই মিশর শব্দটা ভারতে এসেছে আরবীয়দের হাত ধরে। আরবীয়রা এই দেশকে মিস্র বলতো, যার অর্থ একটা পরিকল্পিত জনপদ, সভ্যতা। এমনকি কোরআনের সূরা আল বুকরাতেও এই মিস্র শব্দটার উল্লেখ রয়েছে। আবার গ্রিকরা এই দেশটার নাম রেখেছিল ইজিপ্টোস, অর্থাৎ দেবতার মন্দির। আর পরবর্তীকালে সেটাই হয়ে যায় ইজিপ্ট। এবার এটা তো গেল মিশরের জিওগ্রাফির কথা। আজকের দিনে এই যে মিশরের জনগণ শুধুমাত্র নীল নদের পাশেই বসবাস করে, এর পেছনে কিন্তু বেশ কিছু ঐতিহাসিক কারণও রয়েছে। আপনাদের আগেই বলেছি যে মিশরের সভ্যতা অনেক প্রাচীন। সে সময় মিশর দুটো ভাগে ভাগ ছিল, একটা ছিল আপার ইজিপ্ট আর একটা ছিল লোয়ার ইজিপ্ট। মানে নীল নদ যেদিক থেকে শুরু হয়েছে, অর্থাৎ সেন্ট্রাল আফ্রিকার দিকটা ছিল আপার ইজিপ্ট, আর নীল নদের মোহনার দিকটা ছিল লোয়ার ইজিপ্ট। আজ থেকে প্রায় 5,125 বছর আগে নারমার নামে একজন রাজার হাত ধরে প্রথমবার এই দুই আপার এবং লোয়ার ইজিপ্ট একত্রিত হয়েছিল। আর সেই রাজা নারমেরের একটি শিলালিপি আজ মিশরের মিউজিয়ামে রাখা রয়েছে। আর এই শিলালিপিটা প্রায় 5,100 বছর পুরনো। দেখুন, এই মিউজিয়াম, পিরামিড, এই মিউজিয়ামের ভিতরে থাকা বিভিন্ন ধরনের আর্টিফ্যাক্ট, এই সব কিছু নিয়েই আমাদের চ্যানেলে ভিডিও আসবে। তাই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি ভিডিওগুলো খুঁজে না পান, তাহলে আপনি আমাদের চ্যানেলে যাবেন এবং গিয়ে প্লেলিস্ট সার্চ করবেন ইজিপ্ট লিখে। তো মিশরের প্রথম রাজা নারমারের পরেও মিশরে প্রায় 31টা রাজবংশ টানা 3,000 বছর ধরে রাজত্ব করেছে। এই সময় মিশর সামরিক শক্তিতে আফ্রিকার সবচেয়ে বড় সাম্রাজ্যে পরিণত হয়েছিল। এই রাজাদের আমলেই তৈরি হয়েছিল মিশরের সবচেয়ে বড় আকর্ষণ পিরামিড। আর এই পিরামিডের সামনে দাঁড়ালেই আপনি বুঝতে পারবেন যে প্রাচীন মিশর ঠিক কতটা শক্তিশালী এবং বিকশিত ছিল। আর যেহেতু একটা সময় মানুষ মরুভূমি ছেড়ে নীল নদের পাশে বসতি স্থাপন করেছিল, তাই মিশরের প্রত্যেক ফেরাও বা ফেরাউনরা তাদের রাজধানীকে নীল নদের পাশেই তৈরি করেছিলেন। এমনকি বাণিজ্যের জন্য তারা নীল নদকে ব্যবহার করত। পিরামিড তৈরির বিশাল বিশাল পাথর হোক বা খাদ্য সামগ্রী এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, এই সব কিছুই নীল নদের মাধ্যমেই হতো। তাই ঐতিহাসিকভাবেও মিশরের এই প্রাচীন শহরগুলো ছেড়ে কখনোই মানুষ চলে যায়নি। ইভেন আজকের দিনেও মিশরের সব ভালো ভালো চাকরি, সুযোগ সুবিধা সবকিছুই এই কয়েকটা শহর জুড়েই রয়েছে। ফলে আজও গ্রাম থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ একটা বেটার লাইফের আশায় শহরে চলে আসছে। আর মিশরের বাকি এলাকাগুলো আরো বেশি পরিমাণে ফাঁকা হয়ে যাচ্ছে। তবে মিশরের এই অদ্ভুত জনসংখ্যার প্যাটার্ন আজকে তাদের অস্তিত্বের সামনে একটা বড় প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। কিভাবে? চলুন এবার সেই বিষয়ে কথা বলি। এই মুহূর্তে যাকে দেখছেন সে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করেছে, অথচ বর্তমানে কাজের অভাবে তাকে উবার চালাতে হচ্ছে। আর এই লোকটি বিবাহিত এবং তার একটি মেয়েও রয়েছে। এই মুহূর্তে মিশরের মোট জনসংখ্যা প্রায় 11 কোটি, যার মধ্যে 60 থেকে 65% পপুলেশনের বয়স 35-এর নিচে। আর এই ইয়ং জেনারেশন এই মুহূর্তে হিউজ লেভেলের বেকারত্বের সমস্যায় ভুগছে। আর এই যে শিক্ষিত বেকার যুবকের সংখ্যা অনেক বেশি, এর একটা প্রধান কারণ হচ্ছে দেশটার বাড়তি জনসংখ্যা। এই দেশে বহু মানুষ রয়েছেন যারা একাধিক বিবাহ করেন এবং এক
একজনের 6 থেকে 7 জন বাচ্চা। আর এই কারণেই কায়রোর মতো ছোট শহরেও প্রায় 2 কোটি মানুষ বসবাস করেন। মিশরের আপনি যে শহরেই যান না কেন ইনড্রাইভ এবং উবারের মতো বাইক সার্ভিস পেয়ে যাবেন। আর বেশিরভাগ রাইডার এবং ড্রাইভার খুবই অল্প বয়সী। আর এটাই তাদের কাছে একটা অন্যতম আয়ের সোর্স। তবে এটা ভাববেন না যে তারা এই উবার এবং ইনড্রাইভে গাড়ি চালিয়ে নিজেদের সংসার চালাতে পারে। তারা এক একজনের প্রতিদিন 3-4টে আলাদা আলাদা কাজ করে। এই অতিরিক্ত জনসংখ্যার ফলে মিশরের রিসোর্সেস কমে যাচ্ছে, কারণ জনসংখ্যা বাড়লেও চাষাবাদের জমির পরিমাণ বাড়ছে না, যার কারণে ইজিপ্টকে প্রতি বছর হিউজ পরিমাণে খাদ্যশস্য আমদানি করতে হয়। ওপেকের একটা রিপোর্ট অনুযায়ী ইজিপ্টে প্রতি বছর যে পরিমাণে খাদ্যের প্রয়োজন হয় তার প্রায় 40% তারা বিদেশ থেকে আমদানি করে। আর এর ফলে দেশের অর্থনৈতিক অবস্থাও দিন দিন দুর্বল হয়ে পড়ছে। এখানে সরকারও খুব ভালো করে জানে যে অতিরিক্ত জনসংখ্যা ইজিপ্টের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু এখানের মানুষেরা তাদের ধর্মীয় বিশ্বাসকে সবার প্রথমের দিকে রাখে। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে মিশরের আয়ের প্রধান রাস্তা কি, কিভাবে এই দেশটা চলছে, আর কোন সংস্থায় দেশে সবচেয়ে বেশি চাকরি দেয়। 2011 সালে হওয়া আরব স্প্রিং মিশরীয়দের কাছে একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এই আরব বিপ্লবের পর থেকেই দেশটি থেকে বহু কোম্পানি চলে যায়, দেশের জিডিপি কমে যায়, বেকারত্ব বেড়ে যায়। আর বর্তমানে দেশটির চাকরির প্রধান ক্ষেত্র হচ্ছে আর্মি বা সেনাবাহিনী। এখানে যুব সমাজের মধ্যে পড়াশোনা শেষ করে আর্মিতে জয়েন হওয়ার প্রবণতা অনেক বেশি। আর আর্মি এখানের বহু ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করে। মানে যদি কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর্মিতে ভর্তি হয় তাহলে প্রথমে তাকে আর্মির ট্রেনিং দেওয়া হয়, তারপর তাকে আর্মির কন্ট্রোলে থাকা কোনো ফ্যাক্টরিতে চাকরি দেওয়া হয়। আর বলে দেই, ইজিপ্ট একটা গণতান্ত্রিক দেশ হলেও এখানে সেমি অথরিটেরিয়ান রুল চলে, অর্থাৎ ভোট তো হয় কিন্তু পর্দার আড়ালে সবটাই কন্ট্রোল করে আর্মি। আরব স্প্রিং এর মতো বিদ্রোহ যাতে ভবিষ্যতে এই দেশটায় আর না হয়, এই কারণে সরকার অল টাইম কড়া নজরদারি চালায়। আপনি ইজিপ্টের যে কোনো শহরে গেলে দেখতে পাবেন রাস্তায় রাস্তায় পুলিশের আর্মার্ড ভেহিকেল দাঁড় করানো রয়েছে, এবং এখানে থাকা পুলিশরা অল টাইম মানুষের গতিবিধির উপর নজর রাখে। আর এটা অনেকটা সাইকোলজিক্যাল ব্যারিয়ারের মতো কাজ করে, যে আপনি যাই করুন না কেন সরকার অল টাইম আপনার উপর নজর রাখছে। मैं करोड़पति कब बनूंगा, मेरे पास पैसा कब आएगा? इसका जवाब मैं नहीं दूंगी। इसका जवाब आपकी कुंडली में है। आपकी डेट ऑफ बर्थ बताएगी कि आपके पास पैसा। 15 দিন মিশরে ছিলাম, আর এই 15 দিনে আমি এতগুলো টিকিট কেটেছি। আর এই টিকিটগুলো কিন্তু শুধুমাত্র পিরামিড, কোনো ঐতিহাসিক স্থান, কোনো মিউজিয়াম দেখার টিকিট। আর এখানে প্রায় টোটাল 20,000 টাকার টিকিট রয়েছে। হ্যাঁ, শুধুমাত্র পিরামিডের ভেতরে ঢোকার জন্য আমাকে দিতে হয়েছে 3,000 টাকা। আর এগুলো বলার একটাই উদ্দেশ্য যে ট্যুরিজম এই মিশরের অর্থনীতির একটা প্রধান আয়ের উৎস। এমনকি দেশের ট্যুরিজমের জন্য একটা আলাদা মিনিস্ট্রিও রয়েছে, মিনিস্ট্রি অফ ট্যুরিজম। এটাও আর্মির কন্ট্রোলে রয়েছে। প্রতি বছর গড়ে প্রায় 1,20,00,000 ট্যুরিস্ট মিশরে ভ্রমণ করতে আসে। আর এটা মিশরের জিডিপিতে সরাসরি 10-12% কন্ট্রিবিউট করে। শুধুমাত্র তাই নয়, দেশের প্রায় 30 লক্ষ মানুষ সরাসরি এই ট্যুরিজমের উপর নির্ভরশীল। এই কারণে কোভিডের সময়টা ইজিপ্টের জন্য ভীষণই ক্ষতিকর ছিল। আরব স্প্রিং এর পরে মিশরের অর্থনীতি যাও বা একটু ঘুরে দাঁড়াচ্ছিল, এই কোভিড তার গতি আরো ধীরে করে দেয়। মিশরের আয়ের একটা দ্বিতীয় প্রধান উৎস হলো সুয়েজ কানাল। যারা মিশরে ঘুরতে যান তারা কিন্তু বিশেষ একটা সুয়েজ কানালে যান না, কারণ এই সুয়েজ সিটির পপুলারিটি গিজা বা আলেকজান্ড্রিয়ার মতো অত বেশি নয়। কিন্তু এটা মিশরের অর্থনীতি এবং বিশ্ব রাজনীতিতে মিশরের প্রভাবের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এই সুয়েজ কানালে গিয়েছিলাম, আর সত্যি বলতে এই সুয়েজ কানালের পাশে বসে দেশ বিদেশের বিভিন্ন জাহাজ পাস হতে দেখা একটা অসাধারণ অনুভূতি আপনাকে দেয়। তো এই সুয়েজ কানাল থেকে প্রতি বছর মিশর প্রায় 7 থেকে 8 বিলিয়ন ডলার আয় করে। তবে আজকের দিনে ইজিপ্টের ইকোনমি ধীরে ধীরে থমকে যাচ্ছে। এখানে বাসা বেঁধেছে চাইনিজ প্রোডাক্ট। আপনি যদি কোনো বড় শপিং মলে যান গেলে দেখতে পাবেন প্রায় 80% জিনিস চাইনিজ মেড, যা এই দেশের ক্ষুদ্র ব্যবসাকে আরো বাজেভাবে ধ্বংস করে দিচ্ছে। এমনকি ইজিপ্টের বিভিন্ন পাথরের তৈরি স্কাল্পচারও আজকে দিনে চায়না থেকে আসছে। কারোর মতো বড় শহরগুলোতে মেয়েরাও বিভিন্ন ধরনের চাকরি বাকরি করেন, কিন্তু আমি এখানে গাইডের থেকে জেনেছি একই কাজের জন্য এখানে ছেলেদের তুলনায় মেয়েদের স্যালারি কম হয়। আর এখানে আরো একটা জিনিস খুবই বাজেভাবে রয়েছে, সেটা হচ্ছে কারাপশন। আরো একটা দুশ্চিন্তার বিষয় হচ্ছে মিশরের এই যে প্রাণ ভোমরা নীল নদ, তার জলও দিন দিন কমে আসছে। আর এর পেছনে প্রধান কারণ হচ্ছে আবহাওয়ার পরিবর্তন, এবং দ্বিতীয়টা ইথিওপিয়ান ড্যাম। মাত্র কয়েক বছর আগে নীল নদের উত্তর দিকে ইথিওপিয়া একটি বাঁধ নির্মাণ করেছে, যার ফলে মিশরে জলের ফ্লো অনেকটাই কমে গেছে। আগে নীল নদের কারণে প্রতি বছর বন্যা হতো, আর সেই বন্যার ফলে যেমন জমি উর্বর হতো, তেমনি সাধারণ মিশরীয়দের প্রচুর ক্ষতি হতো। আর সেই ক্ষতির হাত থেকে বাঁচার জন্যই মিশরীয়রা একটা বিশাল বড় বাঁধ নির্মাণ করেছিল, যার নাম আসওয়ান হাই ড্যাম।
যেটা সেই সময় বিশ্বের সবচেয়ে বড় বাঁধ ছিল। আর এই বাঁধ নির্মাণের পরে মিশরে বন্যা হওয়ার পরিমাণ অনেকটাই কমে গেছে। আর বন্যা না হওয়ায় চাষের জমিতে পলিমাটির আস্তরণ এখন আর পড়ে না। আর এই কারণে মিশরীয়রা নীল নদ থেকে বিভিন্ন ধরনের ক্যানাল তৈরি করেছে। আর সেই ক্যানালের তলদেশে যে পলিমাটি জমা হয়, সেই পলিমাটি তারা এক্সকেভেটর দিয়ে তোলে, আর সেগুলো পরবর্তীকালে তারা জমিতে সরিয়ে দেয়। এমনকি এই পদ্ধতি ব্যবহার করেই তারা মরুভূমিকে চাষের ব্যবহারযোগ্য করে তুলছে। আশা করি বুঝতে পারছেন যে কেন আজকের দিনে মিশরের জনসংখ্যা শুধুমাত্র এইটুকু এরিয়াতেই বসবাস করে। তবে আজকের দিনে সোশ্যাল মিডিয়া আপনি মিশর নিয়ে অনেক ধরনের স্টেরিওটাইপ ঘটনা দেখতে পারবেন। আমি এখানে 15 দিন ঘুরেছি এবং 15 দিন সোলো ট্রিপে আমি কোনো ধরনের কোনো সমস্যার শিকার হইনি। আপনি যদি চান যে আমি মিশর নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাই, যে আপনি এখানে কিভাবে যেতে পারবেন, কত এক্সপেন্সেস, আপনি কিভাবে আপনার প্ল্যানিং করবেন, এগুলো নিয়ে যদি কোনো